বন্ধুরা নমস্কার। ভারতবর্ষের রাজনীতিতে এমন এক ব্যতিক্রমী ইতিহাস রচিত হয়েছে যা এর আগে কোনো রাজ্যে কখনো দেখা যায়নি। স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যতগুলো সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে কেন্দ্রে হোক আর বিভিন্ন রাজ্যেই হোক না কেন, কোথাওই এইরকম ছবি দেখা যায়নি যেটা হয়েছে এবারে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে একজন ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, পরে ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন, এবার আবার মুখ্যমন্ত্রী হলেন। আরেকজন ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ডেপুটি চিফ মিনিস্টার হলেন। আবার আরেকজন ব্যক্তি যিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন এরপরে আবার হন, এই করতে করতে আবার নতুন করে তিনি ডেপুটি চিফ মিনিস্টার হলেন। মানে একজন ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার রেকর্ড গড়ে চলেছেন একের পর এক মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে, আর বাকি দুজন মুখ্যমন্ত্রী থেকে ডেপুটি চিফ মিনিস্টার, আবার ডেপুটি চিফ মিনিস্টার থেকে মুখ্যমন্ত্রী, এরকম ভাবে নতুন নতুন রেকর্ড তারা গড়ে তুলছেন। এই চিত্রটা এর আগে কখনো দেখা যায়নি। মহারাষ্ট্রেও দেখা যায়নি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, কোথাওই দেখা যায়নি। এতে একটা জিনিস পরিষ্কার যে দিল্লির সর্বভারতীয় নেতারা যদি চান তাহলে তারা কি করতে পারেন। তারা মহারাষ্ট্রে চেয়েছেন এর আগে যে দেবেন্দ্র ফডনবিস যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে একনাথ সিন্ধের মন্ত্রিসভাতে উপমুখ্যমন্ত্রী হতে হবে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়। তিনি রাজি ছিলেন না কোনোভাবেই। শেষ পর্যন্ত তাকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নির্দেশ দিয়ে তাকে শপথ গ্রহণ করতে বাধ্য করেন। এরপরে তিনি এই মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হয়ে কাজ করার পরে তিনি কিন্তু একটা জিনিস এখানে বলে রাখা দরকার, বিজেপিতে নর্মালি কাউকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয় মাঝপথে, কোনো অভিযোগে হোক, ব্যর্থতার কারণে হোক, তাহলে তাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করা হয় না। এটা বিজেপিতে, সারা ভারতবর্ষে বিজেপির দিকে যাদের নজর আছে তারা খুব ভালো করে জানেন এটা। কিন্তু দেবেন্দ্র ফডনবিসের ক্ষেত্রে বিষয়টা তা হয়নি। তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, এই কথা অভিযোগটা তার ক্ষেত্রে প্রযোজ্য না। আবার তাকে মাঝপথে বিজেপি সরিয়ে দিয়েছে সর্বভারতীয় নেতারা, এইটাও তার ক্ষেত্রে হয়নি। ফলে অন্য অনেক রাজ্যে আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে মাঝপথে যাদেরকে সরিয়ে দিয়েছে তাদেরকে আর কোনোদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি। তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে ছোটখাটো কোনো পদে বসানো হয়েছে, এটা ঠিক, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে তাদেরকে আর ফিরিয়ে আনা হয়নি। আপনারা উত্তরাখণ্ডেও দেখেছেন, হিমাচল প্রদেশেও দেখেছেন, অনেক জায়গাতে দেখেছেন, গুজরাটেও দেখেছেন। তো এইটা বিজেপিতে একটা ট্র্যাডিশন রয়েছে। দেবেন্দ্র ফডনবিস ব্যর্থ হননি এবং তিনি মাঝপথে অভিযুক্ত হয়ে সরে যাননি, তার কারণে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু তার জন্য তাকে মূল্য দিতে হয়েছে, তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে উপমুখ্যমন্ত্রিত্বে নামতে হয়েছে। যে ব্যক্তি তার অধীনে কাজ করেছিলেন বিভিন্ন সময়ে রাজনীতিতে, সেই ব্যক্তির অধীনে তাকে কাজ করতে হয়েছে। কিন্তু ধৈর্যের সঙ্গে তিনি চালিয়ে যান শেষ পর্যন্ত। এবার বিজেপিকে তিনি এমন এক সংখ্যায় নিয়ে গেছেন যেটা বিজেপির মহারাষ্ট্রে কোনোদিন কল্পনা পর্যন্ত করেনি। বিজেপি 130-এর ওপরে আসন পেয়েছে। শুধু তা না, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিজেপির সরকারটা কিন্তু সম্পূর্ণভাবে একনাথ সিন্ধের শিবসেনা অথবা অজিত পাওয়ারের এনসিপির ওপরে কিন্তু নির্ভরশীল না। তার একটা কারণ হলো কি, যে বিজেপির কাছে মেজরিটি না থাকলেও বিজেপির বেশ কয়েকজন প্রতিনিধি তারা শিবসেনার হয়ে এমএলএ নির্বাচিত হয়েছেন এবং অন্য কয়েকজন প্রতিনিধি তারা এনসিপির হয়ে নির্বাচনে দাঁড়িয়ে আপনারা এমএলএ হয়েছেন। ফলে অজিত পাওয়ার আর একনাথ সিন্ধে যদি দুজনে মিলেমিশেও যদি কখনো মনে করে ইন্ডিয়া জোটে চলে গিয়ে তারা আপনার সরকারটাকে ফেলে দেবেন এবং নতুন করে সরকার বানাবেন, তাহলে হতে পারে যে তাদের দলের ভেতরে যে বিজেপির লোকরা বসে আছেন এমএলএ হিসেবে, খেয়াল রাখতে হবে, এমনিতে নেতা হিসেবে না, এমএলএ হিসেবে, তারা তখন বেঁকে বসতে পারেন, তারা তখন সেখানে বিদ্রোহ করতে পারেন। তাহলেই বিজেপি সরকার আরামসে বেঁচে যাবে। যার কারণে বিদ্রোহ করতে চেয়েও একনাথ সিন্ধে শেষ পর্যন্ত বিদ্রোহ করতে পারেননি। তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হতে, এবার অজিত পাওয়ারও চেয়েছিলেন এবারে একটা চান্স নিতে, কিন্তু অজিত পাওয়ার শেষ পর্যন্ত বুঝতে পারেন যে না হলে তাকে ছিটকে বেরিয়ে যেতে হবে, মন্ত্রিসভাতেই তার জায়গা হবে না। একনাথ সিন্ধে বুঝতে পারেন যে তাকে বিরোধী দলের নেতা হিসেবে
আপনার কাজ করা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা থাকবে না। কারণ বিজেপি মেজরিটি কোনো না কোনো ভাবে হাসিল করে নেবে। তো এই কারণে বিজেপি একটা কমফোর্টেবল কন্ডিশনে কিন্তু মহারাষ্ট্রে আছে। এই সরকারটাকে ফট করে পড়ে যাবে এরকমটা যদি কেউ মনে করে থাকেন তাহলে এটা ভুল। কিন্তু এই সরকারের স্পেশালিটি হলো যে অজিত পাওয়ার বারবার উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। আপনারা জানেন যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই তার কাকা শরদ পাওয়ারের বিরুদ্ধে বিদ্রোহ করে তার কাকার পার্টি বানানো পার্টি এনসিপিতে ভাঙন ধরিয়ে তিনি বেরিয়ে এসে এনডিএতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হবেন স্বপ্ন নিয়ে। কিন্তু তার সেই স্বপ্ন সেই ক্ষেত্রে পূরণ হয়নি। বিজেপি একনাথ শিন্দেকে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার কথা বলার দুঃসাহস করেনি, কারণ জানে সেক্ষেত্রে মহারাষ্ট্রের সাধারণ মানুষের মনের মধ্যে বিরাট প্রতিক্রিয়া হতে পারে। কারণ একনাথ শিন্দের ছবিটা কিন্তু মহারাষ্ট্র রাজনীতিতে এখন একটা সাফ সুতরা ছবি হয়ে গেছে এবং তিনি বুদ্ধিমত্তা সম্পন্ন রাজনীতিবিদ হিসেবেও নিজের পরিচিতি তৈরি করতে পেরেছেন। এবং এবারের নির্বাচনে একনাথ শিন্দে ভালো রেজাল্ট করেছেন, অজিত পাওয়ারও ভালো রেজাল্ট করেছেন। কিন্তু করলেও বিজেপি যেহেতু খুব ভালো রেজাল্ট করে ফেলেছে, যেহেতু বিজেপি এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যেখানে বিজেপিকে ফট করে ক্ষমতাচ্যুত করা সম্ভব না, সেহেতু তারা বাধ্য হয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এইবার অন্যান্য রাজ্যে তার কি প্রভাব পড়বে? অনেক ক্ষেত্রে মানে পজিটিভ প্রভাব পড়ারই কথা সবাই হয়তো এরকম ধারণা করছেন, কিন্তু অনেক নেগেটিভ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা অনেক এনডিএর ভেতরে অনেক নেতার ভেতরে হাড় কাঁপুনি শুরু করে দিয়েছে এবং অনেকেই এখন রাত্রিবেলা ঘুমোতে পারছেন না। বিজেপির যারা বন্ধু দলগুলো রয়েছে সেই বন্ধু দলগুলোর অনেক নেতারা এখন কিন্তু টেনশনে পড়ে গেছেন। এই কারণে তাদের কারা কারা কি ধরনের টেনশনে আছেন সেই কথাগুলো এই ভিডিওতে ভেঙে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তার কারণে আর একটা ভিডিওতে সেই ব্যাপারে আপনাদের বিস্তারিতভাবে বলবো। আপনারাও যা ভাবছেন, হয়তো আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আপনারা নিজেরাও ভাবছেন, সেক্ষেত্রে হয়তো আপনারাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে হ্যাঁ সত্যি এটা আমরাও ভেবেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেনই। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে যে এই চ্যানেলে এতদিন শুধু রাজনীতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতো, কিন্তু চ্যানেলটাতে বেশ কিছু চেঞ্জ আনা হচ্ছে, আপগ্রেড করা হচ্ছে এবং এই আপগ্রেডেশনের ফলে আগামী দিনে এই চ্যানেলে জনজীবনের নানান দিক নিয়ে রাজনীতি এবং রাজনীতির বাইরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের দরকার প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে। এই কারণে এই ব্যাপারেও আপনাদের মতামত জানাবেন যে আপনারা কোন কোন বিষয় আপনারা পছন্দ করেন, তো সেইগুলো নিয়ে হয়তো আলোচনা হবে, তাতে আপনারা উপকৃত হবেন। এই কারণে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আগামী দিনে আরো বেশি করে আমরা একে অপরের সঙ্গে বার্তালাপ করতে পারি। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।